আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। আন্দোলনরত শিক্ষকদের লিখিত বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে, তাদের শিক্ষা কার্যক্রম চালানোর অনুরোধ জানানো হয়েছে। এদিকে বৈঠক শেষে শিক্ষক প্রতিনিধি দলের নেতা জানান, সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফেডারেশনের সঙ্গে আলাপ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বেলা 11টায় 13 জন শিক্ষকদের প্রতিনিধি দল আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। পবিত্র আশুরা তাজিয়া মিছিল, উল্টো রথযাত্রা, কোটা সংস্কার আন্দোলন সহ বেশ কিছু কর্মসূচি থাকায় এই কয়দিন সড়কে যানবাহন ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। দুপুরে রাজধানী মিন্টো রোড মিডিয়া সেন্টারে ডিএমপি এলাকায় জনগণের ট্রাফিক নির্দেশনা সংক্রান্ত ট্রাফিক বিভাগের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস.এম. মাহাদি হাসান। 15 তারিখ উল্টো রথযাত্রা, 17 তারিখ পবিত্র আশুরা তাজিয়া মিছিল, পাশাপাশি চলছে কোটা বিরোধী আন্দোলন। সবকিছু মিলিয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ আছে। তবে মহানগরে চলাচলে জনভোগান্তি কমাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ট্রাফিক পুলিশ। 17 তারিখে তাজিয়ার মূল মিছিল, কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমাদের ট্রাফিকের যে চ্যালেঞ্জ, জনভোগান্তি যেন কমাতে পারি আমরা, সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনারগণ কাজ করছে। কোটা সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবে না শিক্ষার্থীরা। সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি তাদের। এখন কেবল সরকারের সুস্পষ্ট পদক্ষেপের অপেক্ষায় আন্দোলনকারীরা। দাবি আদায়ে আজ শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠক করে সন্ধ্যা 6টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা। 2018 সালে কোটা সংস্কারের আন্দোলনের দাবি ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা সংস্কার। তবে এবার আন্দোলনকারীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে, এই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই অভিযোগ করেন তিনি। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যদিকে নেয়ার অপকৌশল করছে সরকার। বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়নি দাবি করে তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে যা করার নতুন কমিটি তাই করবে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। শ্রম অধিদপ্তরের প্রকাশ্যে ঘুষ বাণিজ্য নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে 2 কর্মকর্তাকে। ঘটনা ব্যাখ্যা চেয়ে করা হয়েছে শোকজও। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশ্যে এমন অনৈতিক কর্মকাণ্ডের শাস্তি হিসেবে বদলি কখনোই গ্রহণযোগ্য নয়। তবে শ্রম অধিদপ্তর বলছে, তদন্তে অপরাধ প্রমাণিত হলে হারাতে হবে চাকরিও। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইকুল ইসলাম ঘুষের টাকা গুনে গুনে বুঝে নিচ্ছেন।
দুটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন না দেওয়ার শর্তে ছদ্মবেশে আরটিভির প্রতিবেদকের দেওয়া এই টাকা নিতে উত্তরার একটি রেস্টুরেন্টে আসেন এই কর্মকর্তা। টাকা দেওয়ার পর প্রকাশ্যেই গোনা শুরু করেন তিনি। দুইটা মিলে আমি আড়াই বলছি, কোনো কারণ নাই। শ্রম ভবনে চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য। আরটিভিতে গতকাল শ্রম অধিদপ্তরের দুর্নীতি নিয়ে এমন সচিত্র প্রতিবেদন প্রকাশের পর শাস্তি হিসেবে তাকে করা হয়েছে বদলি। ওই অধিদপ্তরের প্রধান সহকারীর দায়িত্বে থাকা সাইদুর রহমানেরও ঘুষ গ্রহণের প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখানোর পর তার ভাগ্যেও জোটে একই শাস্তি। এই কণ্ঠটা তো পরিচিত আপনাদের। আমি মনে করতেছি আমার প্রধান সহকারী সাইদুর। আপনারা কি মনে করেন সাইদুর না? তবে প্রকাশ্যে সরকারি কর্মকর্তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড প্রমাণের পরও বারবার বদলিকেই শাস্তি হিসাবে বিবেচনা করাকে নেতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সময় দুর্নীতি করলে প্রতিষ্ঠানের কাছে তথ্য প্রমাণের অভাব থাকে, কিন্তু শ্রম অধিদপ্তরের এই দুইজন কর্মকর্তার ক্ষেত্রে ঘটনা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। যেখানে সচিত্র প্রতিবেদন রয়েছে, তারা ঘুষ নিচ্ছেন সেই চিত্র আছে। এই ধরনের ব্যবস্থা যে তারা গ্রহণ করলেন, একেবারে বদলির ব্যবস্থা ঘুষ নেওয়ার প্রেক্ষাপটে, এই ব্যবস্থা তো এই শ্রম অধিদপ্তরকেও প্রশ্নবিদ্ধ করে। শ্রম অধিদপ্তর অবশ্য বলছে প্রাথমিক অপরাধ প্রমাণিত হয় তাদের বদলি করা হয়েছে। চূড়ান্ত তদন্তে অপরাধ প্রমাণিত হলে যেতে পারে চাকরিও। আরটিভির রিপোর্টের ভিত্তিতে, ভিডিও ক্লিপ এগুলির ভিত্তিতে তাদেরকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে। তদন্ত টিম করবে, তদন্ত টিম সে তদন্ত করে শাস্তির জন্য তারা সুপারিশ করবে, চাকরিও চলে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা থাকলে সরকারি কর্মকর্তাদের শাস্তি হিসাবে বদলির রেওয়াজ বদলাতে হবে। অঢেল সম্পদের মালিক হওয়া এনবিআর এর আলোচিত দুই কর্মকর্তা মতিউর ও ফয়সালকেও সম্প্রতি শাস্তি হিসাবে করা হয় বদলি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কামরুল হাসান বিলাসবহুল গাড়ি, বাড়ি সহ সবই আছে তার। শুধু নিজের নয়, স্ত্রীর নামেও আছে অঢেল সম্পদ। তার 11 কোটি 34 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে অবৈধ সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে আদালত। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 1989 সালের 10 জানুয়ারি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগ দেয়া কামরুল হাসান এখন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার। আগে চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 35 বছরের কর্মজীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে কামরুল ও তার স্ত্রী প্রায় 11.5 কোটি টাকার সম্পদের মালিক। বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, এমনকি স্ত্রীর নামে জাহাজও কিনেছেন তিনি। তথ্য সংগ্রহ করে গরমিল পাওয়া যায় অবৈধ সম্পদ অর্জনে প্রায় 11 কোটি টাকার সম্পত্তি যাতে বেহাত করতে না পারে, কোথাও হস্তান্তর করতে না পারে, টাকা পয়সা যাতে উত্তোলন করতে না পারে, এফডিআইগুলো যাতে ভাঙতে না পারে, সিট যাতে হস্তান্তর করতে না পারে, জায়গা সম্পত্তি হস্তান্তর করতে না পারে, এগুলি ক্রোক এবং ফ্রিজের ব্যবস্থা গ্রহণ করার জন্য। পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে চট্টগ্রাম নগরের পাহাড়তলিতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে 2570 বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকার অদূরে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে দুটি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তি ক্রয়ে কোনো অনুমতি নেননি তিনি। চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া অনন্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান। 3-4টা মামলা দিছে অন্যজনের হাতে, তো এগুলো নিয়ে আমরা অনেক নিয়ে আসি। এটা হচ্ছে কামরুল হাসান সাহেবের ফ্ল্যাট নাম্বার 37, এটা কিনছে প্রায় 10-12 বছর আগে হবে। কতদিন কিনছে এটা আমার জানা নেই। গত 9 জুলাই পুলিশ কর্মকর্তা কামরুল ও তার স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আমি বলেছি যে সব থানা আমি চিনি, যে কখন কোন থানা ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই। আমি কারোর উপর লাইবল না, কিন্তু যদি দেখি যে এই 16 থানা ওসি অপকর্ম করছে, যার দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। কামরুল হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এজন্য রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠার এক জীবন্ত গল্প। সৈয়দ মাহমুদ, আরটিভি।
লাগামহীন দ্রব্যমূল্য যেন কমছে না কিছুতেই। বৃষ্টি ও সরবরাহ কম সহ নানা অজুহাতে বেড়ে চলছে সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। 70 থেকে 80 টাকা নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়, পেঁয়াজের দর 150 ছুঁই। অবশ্য বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন আলু ও পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়া হয়েছে, শিগগিরই দাম কমে আসবে। রফিকুল ইসলামের রিপোর্ট। কয়েকদিন ধরে অস্থিরতা চলছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। আর কাঁচামরিচের দাম ঠেকেছে 400 টাকায়। দাম বাড়ার পেছনে বিক্রেতাদের যেন অজুহাতের শেষ নেই। কাঁচামরিচ হলো 1600 টাকা পাল্লা আনছি, ধরেন না 360 টাকা কেজি পাইকারি আনছি। এক কেজি সবজিতে 15 থেকে 20 টাকা সব সবজিতে দাম বেশি। ইন্ডিয়ান যদি 100, এটা তো মনে করেন 100% 5 টাকা 10 টাকা বেশি হবে। এই অবস্থায় সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। নিজের পকেট, ফ্যামিলি আর বাজারের ব্যাগের দিকে তাকায় একটা অসহায়ত্ব বোধ করতে হয়। এই তরকারি কিনা, মাছ কিনা আমাদের চলা খুব কষ্টজনক হচ্ছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলছেন, পেঁয়াজ, আলু, চিনি ও তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, দাম কমে আসবে। আইপি ওপেন করে দেওয়া হয়েছে, যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সুযোগে অসাধু সিন্ডিকেট যেন নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মজুতদারির কোনো সুযোগ আমরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে দিনের অধিকাংশ সময় বাসা বাড়িতে রান্নার কাজে গ্যাসের সরবরাহ প্রায় নেই বললেই চলে। কোনো কোনো এলাকায় গ্যাসের চুলা দিনের বেলায়ও জ্বলছে না। তিতাস গ্যাস কোম্পানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাঝরাতে গ্যাসের চাপ থাকলেও সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। এই চিত্র রাজধানী বনশ্রী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, রামপুরা, মগবাজার, বেলি রোড, স্কাটন, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। শুধু বাসা বাড়িতেই নয়, পাম্পেও মিলছে না গ্যাস। ফলে দীর্ঘ লাইন থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। সকালে একটু থাকে, তারপরে আবার চলে যায়। 3টার দিকে আসছে। রমজানের থেকে শুরু, আজকে এতদিন ধরে গ্যাসের তো সমস্যা হলে আমরা চলবো কেমনে? সিরিয়াল 1 ঘন্টা 1.5 ঘন্টা 100 গাড়ি 50 গাড়ি, আবার কোনো গ্যাস পাম্প বন্ধও থাকে, পাই না গ্যাস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আমরা সংবাদ মারফত দেখলাম যে বিভিন্ন জায়গায় গ্যাসের চাপ কম এবং অনেক এলাকাতেই গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে আসলে কি অবস্থা, কি তথ্য আছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গ্যাস সংযোগ, শুধু গ্যাস সংকটটা কিন্তু সব জায়গায়, শুধু ঢাকায় না, সারা দেশ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় এই সমস্যাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে এবং সেজন্যই কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। আমরা বেশ কিছু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ থাকলেও সেই গ্যাসের বিল দিতে হচ্ছে, কিন্তু গ্যাস কিন্তু তারা পাচ্ছে না। বিকল্প হিসেবে তাদেরকে সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে মাসিক যে আয় ব্যয়ের যে হিসাব, সেখানে কিন্তু বড় ধরনের একটি তারতম্য তৈরি হচ্ছে। এখন আমরা আছি রাজধানীর তেজগাঁয়ে। আপনাকে যদি চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে এখানকার বেশ কয়েকজন গাড়ি চালকের সাথে আমার কথা হয়েছিল। তারা বলছিলেন যে প্রতিদিন তাদেরকে 2 থেকে 3 বার এই গ্যাস পাম্পে তাদের আসতে হচ্ছে গ্যাস নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে তারা সর্বোচ্চ হয়তো 50 থেকে 100 টাকা বা তার চেয়ে বেশি হয়তো 100-150 টাকার গ্যাস তারা নিতে পারেন, কারণ চাপ কম থাকাতে কিন্তু গ্যাস তারা পুরোপুরি নিতে পারেন না। তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে দৈনিক যে গাড়ি চালানোর ক্ষেত্রে তাদের যে মালিককে যে টাকাটা দিতে হয়, সেই জায়গাটায় 1200 থেকে 1500 টাকা 1600 টাকা পর্যন্ত তাদের জমা দিতে হয়। সেই জায়গায় কিন্তু একটা বড় ধরনের হেরফের হয়ে যায় এবং সেই কারণে কিন্তু তারা তীব্র সংকটে রয়েছেন, তারা কষ্টে রয়েছেন, সেই কথাটি আমাদের কাছে বলছিলেন। এবং আরেকটি বিষয় বলছিলেন যে বিশেষ করে যখন তারা পাম্পে গ্যাস নিতে আসেন, তখন কিন্তু তারা যখন রাস্তায় সারিবদ্ধভাবে লাইন দিয়ে যখন গাড়িগুলো রাখেন, সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটি বাড়তি ঝামেলা রয়েছে যে ট্রাফিক পুলিশ তাদেরকে বিরক্ত করেন এবং সেখান থেকেও কিন্তু তারা ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করেন, এমনও কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে গ্যাসের যে সংকট, সেটি আসলে কবে নাগাদ কাটবে? সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে 15 তারিখের পর থেকে আসলে পরিস্থিতিটা স্বাভাবিক হবে, কিন্তু আজকে 13 তারিখ হওয়ার পরেও সেরকম কিন্তু স্বাভাবিক যে হবে তার সেরকম কোনো লক্ষণ কিন্তু তা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে
যাচ্ছে না। তবে এটা কবে নাগাদ শেষ হতে পারে সেটা নিয়ে এখনও কিন্তু অনেকটাই একটি সন্দেহ রয়েছে যে কবে নাগাদ এই সমস্যা থেকে তারা উত্তরণ পাবেন। সাথে এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁ থেকে গ্যাস সংকট নিয়ে এখনকার মতো খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মে জুন মাস আসলে বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ বাড়ে। বছরে এই 2 মাসে যেন ভূত চাপে প্রিপেড মিটারের ঘাড়ে। গ্রাহকদের অভিযোগ অতিরিক্ত টাকা কাটা হচ্ছে। এ নিয়ে বিদ্যুৎ অফিসগুলোতে অভিযোগের পাহাড়। কিছু এলাকায় বিক্ষোভও করেন গ্রাহকরা, যা আদালত পর্যন্ত গড়ায়। বিদ্যুৎ বিভাগের দাবি মিটার নিয়ে ভুল বোঝাবুঝির জন্যই নাকি এই সমস্যা। শরীয়ত খানের রিপোর্ট। মোহাম্মদপুরের বাসিন্দা AH তুর্য গেল ফেব্রুয়ারিতে স্মার্ট মিটার নেয়ার পর থেকেই বাড়ছে তার বিদ্যুৎ বিল। গেল মাসে যা দ্বিগুণেরও বেশি বাড়ে। কোনো মাসে যখন বিল বেশিও আসতো পোস্টপেড সিস্টেমে, তো 4-4.5 টাকার বেশি আসে না, কিন্তু যেটা গত মাসে মোটামুটি 10,000 টাকার মতন চলে আসছে। জুন মাসের বিল দেওয়ার পর জমা ছিল 66 টাকা। পরদিনই বকেয়া বিল দাঁড়ায় 747 টাকায়, আর 1 সপ্তাহের মধ্যেই যা বেড়ে যায় 2284 টাকা। পুরাটাই ক্লিয়ার করে দিলাম 30 তারিখে। 1 তারিখে আমার আবার বিল জেনারেট হলো প্রায় 770 টাকার মতন। তো এটার কোনো হিসাব আমরা পাচ্ছি না। মিরপুরের প্রদীপ কুমারেরও একই অভিযোগ। ডেস্কোর এই গ্রাহকের দাবি, এপ্রিলে তার বিল ছিল 1970 টাকা, মে মাসে হয় 2197 টাকা, আর জুনে হয় 2800 টাকা। অথচ জুনের 15 দিন তিনি বাসাতেই ছিলেন না। মাসের অর্ধেক সময় আমি বিদ্যুৎ ব্যবহার করেছি, সেটা খুব কম হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে উল্টো হলো। 2000 টাকার যে জায়গায় বিল আসে সেখানে এসে গেল 3,000 টাকা। মে জুন মাসে বেশি বিলের অভিযোগে বিক্ষোভ হয় কয়েকটি এলাকায়, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছেন তারা। যে প্রিপেড মিটারের যেসব ব্যাপারে যেসব অভিযোগ, সেগুলো খতিয়ে দেখে একটা মহামান্য হাইকোর্টে একটা কমিটি গঠন করে সেই কমিটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। মূলত যেটা হয়েছে কি, যে এটা আমি বলবো যে গ্রাহকদেরকে আমরা ওইভাবে সচেতন করতে পারিনি। সেই সচেতনের অভাবেই গ্রাহকগণ এই বিলের ব্যাপারে তাদের কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। সিস্টেম লস কমাতে বিল বাড়ানোর অভিযোগ রয়েছে কোম্পানিগুলোর বিরুদ্ধে, আর জবাবদিহিতা না থাকায় কোম্পানিগুলো এমন কাজ করছে বলে মনে করেন অধ্যাপক শামসুল আলম। কোনো ভুল বোঝাবুঝির এইসব বিষয় কোনো পেশাদারি কথা নয়। ভোক্তা বলছে তার বিদ্যুৎ বিল বেশি আসছে, এটা যাচাই বাছাই করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অভিযোগ নিয়ে যা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ যা আচরণ করছে, অপরাধযোগ্য কাজ করছে। ভোক্তা যে বিদ্যুৎ খরচ করে, ইয়ার এন্ডিং এ এসে বিদ্যুৎ সিস্টেম লস কমানোর জন্য বিলের সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ খরচ দেখানো হয়, এর প্রমাণ অনেক ক্ষেত্রেই পাওয়া গেছে। 2020 সালেও দেশ জুড়ে ভুতুড়ে বিলের অভিযোগে তদন্ত কমিটি করে বিদ্যুৎ বিভাগ। কারসাজির অভিযোগে কয়েকজনের শাস্তিও হয়। তবে মে জুন আসলেই বেশি বিলের অভিযোগ থেকেই গেছে। শরীয়ত খান, RTV, ঢাকা। আন্দোলনরত শিক্ষকদের লিখিত বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকে কি আলোচনা হয়েছে? সাথে আপনি যেমনটি বলছিলেন, বেলা 11টায় কিন্তু শিক্ষক যারা আন্দোলন করেছেন, আন্দোলনরত শিক্ষকদের একটি দল, 13 জনের একটি দল কিন্তু ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করেন। প্রায় 2 ঘন্টা কিন্তু বৈঠক হয়। বৈঠক করে আমরা তাদের সঙ্গে জানার চেষ্টা করছিলাম আসলে যে এই যে শিক্ষকদের আন্দোলনের কারণে যে শিক্ষা ব্যবস্থা যে স্থবিরতা বিরাজ করছে বা কর্মবিরতি চলছে, এই বিরতিটা আসলে কবে নাগাদ ঠিক হতে পারে। তারা কিন্তু জানিয়েছেন যে আন্দোলনের পরে যে বৈঠক কিন্তু ফলপ্রসূ হয়েছে এবং যে তাদের যে শিক্ষক সমিতির ফেডারেশন রয়েছে সেখানে কিন্তু আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এবং তারপরে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসেন বৈঠকে। তিনিও কিন্তু জানান যে তাদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে খোলাখুলি আলোচনা হয়েছে এবং তারা একটি লিখিত বক্তব্য দিয়ে গেছেন, যে বক্তব্যটি আসলে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং তারপরে কিন্তু বসে আলোচনার মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে আসলে যে পেনশনের যে স্কিমটি সেটি আসলে কি থাকবে কি থাকবে না।
না সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একটি বিষয় তিনি বলেছেন, শিক্ষকদের মাঝে যে ভুল একটি ধারণা ছিল এবং তাদের কাছে একটি মেসেজ দেওয়া হয়েছিল যে 2024 সালের জুলাই থেকেই এই পেনশন স্কিম অ্যাড করা হবে, সেটি কিন্তু আসলে না। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু স্পষ্ট করেছেন আসলে পেনশন স্কিমটি 2025 জুলাই থেকে কার্যকর হবে। এই যে ধারণাটা ছিল শিক্ষকদের 3টি দাবির ভিতরে এটি একটি দাবি ছিল যে এবছরই কেন এই পেনশন স্কিম দেওয়া হচ্ছে। তো এই ধারণাটি কিন্তু পাল্টে দিয়েছেন এবং ওবায়দুল কাদের তিনি কিন্তু তাদেরকে বলেছেন যে আসলে 2025 থেকে পেনশন স্কিমটি অ্যাড করা হবে। তো এই ছিল, তো এইভাবেই আলোচনা চলছে এবং এই দীর্ঘ 2 ঘন্টা আলোচনার পর শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছেন এবং তারা কিন্তু আলোচনা করে আসলে পরবর্তী পদক্ষেপ জানাবেন। এবং ওবায়দুল কাদের কিন্তু আরেকটি অনুরোধও করেছেন শিক্ষকদের যে শিক্ষার যে কর্মবিরতি সেটি কিন্তু আর দীর্ঘায়িত না করে রোববার থেকেই মানে আগামীকাল থেকেই যে শিক্ষা কার্যক্রম সেটি চালুরও কিন্তু অনুরোধ করেছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি, কোটা বিরোধী আন্দোলনের যে আন্দোলন চলছে সেই আন্দোলন বিষয়ে কিন্তু ওবায়দুল কাদের বলেছেন যে এই কোটা বিরোধী আন্দোলন আসলে সরকারের না, সেটি কিন্তু সংস্কারের দায়িত্ব কিন্তু আসলে সরকারের না, সেটি কোর্টের দায়িত্ব এবং এই কোটা সংস্কারের যা নিয়ম রয়েছে তা কিন্তু কোর্টের মাধ্যমে আসলে সংস্কার করা হবে, সরকারের হাতে কিছু নেই বলে তিনি জানিয়েছেন। এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন আসলে যৌক্তিক নয় বলে তিনি জানিয়েছেন। তো সাথে এই ছিল ধানমন্ডি 3-এর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে সবশেষ তথ্য। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন অঞ্চলে কমছে বন্যার পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাড়িঘরে এখনও পানি আছে। ডুবে রয়েছে 7,000 হেক্টর ফসলের ক্ষেত। জামালপুরে এখনও 6টি উপজেলা 2.5 লাখ মানুষ পানিবন্দী। টাঙ্গাইলের সদর ও ভূঁইয়াপুর সহ জেলার 5 উপজেলায় বিস্তীর্ণ এলাকা ডুবে আছে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ মানুষ। তলিয়ে গেছে জমির আউশ, পাট, তিল ও সবজি। বৃষ্টি কম হয় সুনামগঞ্জেও সুরমা নদীর পানি কমলেও হাওর ও নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট ডুবে আছে। পানিতে তলিয়ে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গাইবান্ধায় পানি থাকায় ঘর বাড়িতে ফিরতে পারছে না মানুষ। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সিরাজগঞ্জে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বন্যার্তরা। মৌলভীবাজারের ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগ চরমে উঠেছে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। কুদ্দুস, জানাবেন কুড়িগ্রামে পানিবন্দী মানুষের জীবনযাপনে কি তথ্য আছে আপনার কাছে? সাথে একটু পরিসংখ্যান দিয়ে রাখছি, নতুন করে কিন্তু আবার দুধকুমার এবং ধরলা তিস্তা নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 12 ঘন্টায় কিন্তু দুধকুমার নদীর পানি 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকালও কিন্তু এই নদীর পানি কিন্তু অনেকটাই বিপদসীমার নিচে ছিল। এছাড়াও কিন্তু ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু 52 সেন্টিমিটার কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিপদসীমার নিচেই রয়েছে। তো নতুন করে আবার পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু বন্যা কবলিত যারা রয়েছে তাদের মাঝে কিন্তু আবার বন্যার আতঙ্ক বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখছি যে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও সেখানকার বন্যার কিছুটা উন্নতি হয়েছে। তবে সার্বিকভাবে বলা যায় যে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। ফলে বানভাসী মানুষ যারা রয়েছে তারা কিন্তু 13 থেকে 14 দিন পর্যন্ত এই পানিতে রয়েছে, তাদের কিন্তু দুর্ভোগ চরমে উঠেছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে বিশেষ করে দুধকুমার নদীর অববাহিকায় যে নিম্ন চরাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে এখানকার মানুষ কিন্তু আজ 16 দিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছে। তো পানি বাড়া এবং কমার মধ্যে কিন্তু বানভাসী মানুষের কিন্তু দুঃখ আরো বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই বানভাসী মানুষদের মাঝে কিন্তু খাদ্য এবং বিশুদ্ধ পানির কিন্তু তীব্র সংকট রয়েছে, পাশাপাশি গোখাদ্যের সংকট রয়েছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ কিন্তু তারা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে অভিযোগ রয়েছে বেশ কিছু এলাকা এবং অনেক মানুষের কাছে কিন্তু ত্রাণ সহযোগিতা পৌঁছেনি। তবে বন্যার নদ নদীর পানি যদি বৃদ্ধি পায় আরো, তাহলে বন্যার পরিস্থিতি আরো অবনতি হবে। তো সেক্ষেত্রে কিন্তু বানভাসী মানুষদের দুঃখ দুর্দশা কিন্তু বেড়ে যাবে। তো সাথে এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশে শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন। সকাল 9:30টায় অভিযানটি শুরু হয়। মন্দির কমিটির নেতারা জানান, এই জমির পরিমাণ 36.66%। ব্রিটিশ আমল থেকে এক শ্রেণীর প্রভাবশালী মহল ভোগ দখল করে আসছে। উদ্ধার শেষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তারা। তবে দোকানিরা অভিযোগ করে বলছেন, উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি। মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন,
দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলে থাকা দেবোত্তর সম্পত্তি ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।